আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি সবাইকে নতুন একটি ডেইলি ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি আমার প্রিয় আপু, আন্টি এবং ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ব্লগটা আমি শুরু করেছি সকালবেলা নাস্তা করার পরে। বেশ সকালবেলা থেকে আমি আমার ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি, বলতে পারেন সকাল 8টা থেকে। বাচ্চাদেরকে ওদের বাবা স্কুলে দিয়ে এসেছে, আর আমি নাস্তা করেই এই কাজে লেগে পড়েছি। যে কাজগুলো করছি তার ভিতরে একটা হচ্ছে আমার ইন্ডাকশন চুলাটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, সেই সাথে ইন্ডাকশন চুলা রাখার যে জায়গাটা সেটা ক্লিন করব, পাশের ওয়ালটা ক্লিন করব, সিঙ্ক এরিয়াটা ক্লিন করব। এছাড়াও কিন্তু আজকের ব্লগে থাকছে আমি আমার বাসার পরোটাগুলো কিভাবে তৈরি করি সেই রেসিপিটাও আপনাদের মাঝে শেয়ার করব, সাথে শেয়ার করব কিভাবে সংরক্ষণ করব। এছাড়াও বাচ্চাদেরকে নিয়ে স্কুল ছুটি পরে বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেই অংশটুকু থাকছে আজকের ব্লগে। আশা রাখছি পুরো ব্লগ জুড়ে আমার সাথে থাকবেন, আর আজকের ব্লগটিও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে এবং অনেকটাই হেল্পফুল হবে। তাই প্রথমেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে বা আপনার উপকারে আসলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে আর আমার স্বপ্ন পূরণে সহায়তা করবে। চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিচে রেখেছি, আর এখন একটা শলার যে কাঠি ছিল সেটা দিয়ে আমি এই যে খুঁচিয়ে খুঁচিয়ে ময়লাগুলো বের করে নিচ্ছি। আসলে এখানে ময়লা যতটা না জমে তার থেকে বেশি হচ্ছে এখানে যে পুটিংগুলো থাকে টাইলসের, সেই পুটিংগুলোতে তেল জমে জমে আরও বেশি নোংরা হয়ে থাকে। এটা দেখতে কিন্তু খুব খারাপ লাগে। আমি ওয়ালটাকেও পরিষ্কার করে নিচ্ছি এই যে। আর আমাকে যে ব্রাশগুলো বা যে ব্রাশটা দিয়ে ক্লিন করতে দেখছেন, মাল্টিপারপাস যে ব্রাশটা, এটা কিন্তু খুব কার্যকারী একটা ব্রাশ। এই ব্রাশটা দিয়ে আপনি কিচেনের যে কোনো অংশই কিন্তু ক্লিন করে নিতে পারেন, সেটা সিঙ্ক হোক, ওয়াল হোক বা এই ধরনের কাউন্টার টপ হোক, সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। আমি হাত দিয়ে বেশ কিছুটা পরিমাণ পানি দিয়েছি। এই অংশটা তো আমি ব্রাশটা দিয়ে এবং যে নেটের যে মাজনিটা ছিল সেটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন পানিটা দিয়ে আমি ভালো করে টেনে নিলাম। ক্লিনিংয়ের এই কিটটা কিন্তু অত্যন্ত কার্যকারী, যারা কেনেননি তারা কিনে নিতে পারেন। আমি প্রায় 3 বছর আগে কিনেছিলাম, তো যেদিন ডিপ ক্লিন করা হয় সেই সময় কিন্তু আমার এই ক্লিনিংয়ের এই কিটটা খুব কাজে লাগে এবং আমি তখন ব্যবহার করি। তো এই পাশটা তো পরিষ্কার হয়ে গেছে, এখন আমি সিঙ্কটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি এই মাল্টিপারপাস ব্রাশটা দিয়ে, আর হচ্ছে যে ক্লিনিংয়ের এই কিটটা দিয়ে। আসলে আমি কিট বলেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এটা কিন্তু স্পেশাল হয়তো বা একটা নাম থাকতে পারে। আমি যেহেতু অনেক দিন আগে বেস্ট বাই থেকে কিনেছি, তাই এটার নাম বা দাম কোনো কিছুই আমার এখন মনে নেই, তাই আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আসলে এটাকে ওয়াটার রিমুভ করার ক্লিনিং কিট। তো এটা খুবই কার্যকারী, যেটা আগেও বলেছি। আর আপনি যখন টান দিয়ে পানিটাকে সরিয়ে নেবেন না, পানিটা খুব অনায়াসে চলে যাবে এবং 30 সেকেন্ডের মধ্যে আপনার ওই অংশটা কিন্তু শুকিয়ে যাবে, একদমই কোনো ভেজা ভেজা থাকবে না। তাই বলছি যে কিচেন ক্লিনিংয়ের জন্য এই ব্রাশ বা এই ধরনের ওয়াটার রিমুভ করা যে কিটগুলো খুবই কার্যকারী। আমার তো ছোট্ট একটা কিচেন এবং অল্পটুকু এরিয়া, তো আমি এই দুইটা জিনিস দিয়েই এখানে পরিষ্কার করে নিই, আর সাথে ওই নেটের মাজনিটা থাকে এগুলো দিয়ে পরিষ্কার করে নেই। আমার অবশ্য সিঙ্কের নিচের এরিয়াটা পরিষ্কার করার জন্য আলাদা মাল্টিপারপাস ব্রাশ রয়েছে 3টা, তো সেইগুলো দিয়ে আমি পরিষ্কার করে নিই। এর ভেতরে হঠাৎ করে আমার পানি চলে গেছে, তাই আমি পাশের ওয়াশরুম থেকে 1 মগ পানি নিয়ে এসে তারপরে হচ্ছে যে আবারও এটাকে আমি ক্লিন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি পানিটাকে পুরো টেনে টেনে শুকিয়ে নিয়ে তারপরে আবারও ফাইনালি আমি আবার পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। এখন হচ্ছে যে জাস্ট একদম শুকিয়ে নেওয়ার মতো একটা টান দিব, তারপরে হচ্ছে যে আমার কিচেন ক্লিনিংটা সম্পূর্ণ হবে। তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন যাদের এই ধরনের কিট নাই, বিশেষ করে এই যে পানিটা টানার বা মফ করে নেওয়ার মতো, তো এটা আপনারা কিনে নিতে পারেন। কিচেন ক্লিনিংয়ের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকারী জিনিস। তো ফাইনালি এই যে আমার সিঙ্ক এরিয়া আর হচ্ছে কাউন্টার টপের এই অংশটুকু যেখানে আমার ইন্ডাকশন চুলাটা থাকে আর হচ্ছে ওয়ালটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি।
তো এখন আমি চুলাটাকে জায়গা মতো রেখে দিব, আর এরপরে আমি রেডি হয়ে বাচ্চাদেরকে স্কুলে আনতে যাব। তো স্কুলে আমি আনতে গিয়েছিলাম। আজ ছিল আমার ফ্রেন্ড রুনা, ওর বাসায় যাওয়ার কথা ছিল। ও বলছিল যে তুই আমার বাসায় আয়, আমি শুধু তোর বাসায় যাই। তো যাই হোক, বাসাটাও চেনার জন্য এবং ও যেহেতু বারবার বলছিল, সেই কারণে বাবুদেরকে নিয়ে স্কুল ছুটির পরে আমি রুনার বাসায় এসেছি। তো বাসাটা কেমন সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করছি। আমার ফ্রেন্ড আমাদেরকে এখানে কিছু নাস্তা দিয়েছে, আমরা সেটা খাচ্ছি। তো আমি বললাম যে ঠিক আছে, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে তোমার বাসাটা আমি একটু ভিডিও করে নিই, তাহলে আমি ভিউয়ার্সদেরকেও দেখাতে পারবো। তো সেই উদ্দেশ্যে আমি আসলে একটুখানি ভিডিও করে নিয়েছি। এটা হচ্ছে রুনার বেডরুম, বেডরুমের সাথেই হচ্ছে এই ব্যালকনিটা। বেডরুম থেকে বের হলেই এখানে ডাইনিংয়ের স্পেসটা। তো ডাইনিংয়ে তো আসলে যা থাকে সেটা, ও একটা দোলনা রেখেছে, ওর ডাবল ডোরের ফ্রিজ রয়েছে। আর এই পাশে যে দরজাটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে যে ওর বেবিদের রুম, ওর দুইটা ছেলে। আর আরেকটা রুম আছে যেখানে হচ্ছে যে কিচেনের সাথে। তো কিচেনের সাথে যে রুমটা রয়েছে সেখানে, এই যে এই রুমটা, এখানে হচ্ছে যে আন্টি থাকেন, অর্থাৎ রুনার শাশুড়ি থাকেন। কিচেনটা তো দেখলেন। আর এখন ডাইনিংটা পাস করে ঢুকছি ওর ড্রয়িং রুমের দিকে। তো প্রথমে এসে আমরা ড্রয়িং রুমে বসেছিলাম, কিন্তু পরে ওর বেডরুমে নিয়ে গিয়েছে, বলছে যে বাচ্চারা অনেক ঘেমে যাচ্ছে, এসি ছেড়ে দিই। আর ওখানে এসে নাস্তাগুলো দিয়েছে। তো আমার এই ফ্রেন্ড হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা এবং ও হচ্ছে আইন মন্ত্রণালয়ে জব করতো। তো ওর মাঝে ছোট বেবিটা নিয়ে একটু ঝামেলা হওয়ার কারণে পরে ও এই সোনার হরিণের মতো জবটাকে ছেড়ে দিয়েছে, আর এখন পুরোটাই নিঃসঙ্গ থাকে। তো আজকে আসার কারণটাও ওইটা, যে ওকে একটু সঙ্গ দেওয়া, ওর বাসাটাও একটু চিনে নেওয়া। তবে দুইটা বাচ্চার কাউকেই আমি দেখতে পাইনি, কারণ দুইটা বাচ্চাই স্কুলে ছিল। তো এটাই আর কি, দেখেন যে মানুষের কত রকম সমস্যা থাকতে পারে, তাই না? অবশ্য আমার এই ব্লগটা আমার ফ্রেন্ডও আজকে দেখতে পারে, তবে আমার ফ্রেন্ডের জন্য সবসময় দোয়া থাকবে মন থেকে, যেন সব কিছু আল্লাহ তাআলা ওর জন্য সহজ করে দেন, ভালো করে দেন, বা যেটা হয়েছে ওর লাইফে যেন সেটা মঙ্গলজনক হয়, আমি সেই দোয়াই করি। কারণ সোনার হরিণের মতো যে সরকারি চাকরি সবার কপালে জোটে না, আর সে সেটা পেয়েও সে নিজে থেকে মানে ছেড়ে দিয়েছে। এটা খুবই কষ্টদায়ক একটা ঘটনা। তো এটা হচ্ছে ওর বাচ্চাদের রুম, আর এই রুমটাতেই আসলাম। তো বললাম যে আসলাম তোমার বাসায়, আর তোমার ছেলেদেরকেই দেখতে পেলাম না। তো এই আর কি, বাসাটা অনেক শুনশান মনে হচ্ছিল, কারণ আন্টি অনেক অসুস্থ থাকেন। যদিও বাসায় অনেক লোকজন আছে, ওর আন্টি আছেন, ওর ননদ আছে, তারপরে ফুল টাইম কাজ করার জন্য একজন লোক আছে, তারপরেও কিন্তু খুব গোছানো এবং খুব নিরিবিলি মনে হচ্ছিল। তো এই আর কি, ফ্রেন্ডের বাসায় বেশ ঘন্টাখানেক সময় দিয়েছি। আর এই যে দেখেন, এখন সুভা ওসিফের জন্য বলছে যে ওরা মনে হয় বোর্ড হয়ে যাচ্ছে, ওদের জন্য আমি এই ক্লেগুলো নিয়ে আসি। অবশ্য দুই বাচ্চাকে দুইটা প্যাকেট ক্লেও গিফট করেছে। আবার এখানে ওয়াসিফের জন্য অনেক গেঞ্জি, প্যান্ট এগুলো সে গিফট করেছে। তো এই হচ্ছে অবস্থা, যে ফ্রেন্ডের বাসায় তো এসেছি বেড়াতে, ঘুরতে, আর সে এখানে নানান ধরনের গিফট নিয়ে বসে আছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে বাসায় চলে আসলাম। আর এখন আমার নাসরিন আপা এসেছে। আমি মূলত পরোটাগুলো নাসরিন আপাকে দিয়েই বানিয়ে নেই। তো যেটা দেখাচ্ছি, যে আমি তীর ময়দাটা ইউজ করি পরোটার জন্য। রুটিটা আটা দিয়ে খাই, বাট পরোটাটা আমি ময়দা দিয়ে তৈরি করি। তো নার্গিস আপা এখান থেকে দুধের বয়াম নিয়ে নিয়েছে। তো পাউডার যে মিল্কটা, সেটা হচ্ছে 3 টেবিল চামচ নিয়ে নিয়েছে। আর ময়দা হচ্ছে নার্গিস আপার একটা আন্দাজ রয়েছে যে 15 দিনের মতো যে পরোটাগুলো তৈরি করতে হবে, 15 দিন বা 20 দিনের মতো, সেই পরিমাণে উনি ময়দা নিয়ে নিয়েছে। তো সেই ময়দার ভিতরেই 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছে। আর এখন
বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছে 2 টেবিল চামচের মতো, আর উনি ওনার আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছে। প্রথমেই দেখতে পেয়েছেন যে পানি ফুটাতে দিয়েছিল, পানিটা কিন্তু বলক উঠে ফুটে নেয়, বাট যতটুকু গরম হয়েছে অনেক গরম হয়েছে। একটা হাফ প্লেটে কিছুটা সয়াবিন তেল ঢেলে নিয়ে এসেছে, আর ওই ময়দার ভেতরেও কিন্তু বেশ খানিকটা পরিমাণ সয়াবিন তেল ঢেলে দিয়েছে। এখন যে গরম পানিটা সেটা দিয়ে উনি এই ময়ানটা রেডি করে নিচ্ছে। ময়দার ভিতরে পাউডার মিল্ক, চিনি, লবণ, তেল এটা দিয়ে আর এই গরম পানি দিয়ে ভালো করে কিন্তু এই ময়দাটাকে মেখে নিচ্ছে। হাফ প্লেটে যে তেলটুকু দেখছেন ওইটা হচ্ছে যে পরোটার মাঝখানে ব্যবহার করার জন্য নার্গিস আপা নিয়েছে, আর উনি এখন ভালো করে এই খামিরটা রেডি করে নিবে। পানি কিন্তু সবটুকুই ব্যবহার করে নিয়েছে। তো এক এক করে উনি ঠান্ডা করে আস্তে আস্তে করে এই ডোটাকে রেডি করে নেবে, বেশ খানিকটা সময় মথে নেবে। তো হাঁড়ি থেকে এখন হচ্ছে যে এই বড় খাঞ্চা প্লেটে নামিয়ে নিল, আর এইভাবে করেই কিন্তু নার্গিস আপা বানায়। তবে আমি আরও অনেকের কাজ দেখেছি। নার্গিস আপা মোটামুটি আমার চোখে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই একজন মানুষ, এবং উনি বেশ কি বলবো, সব জিনিসও খুব সুন্দর করে বানাতে পারে। তো এখন পরোটাগুলো রেডি করার জন্য উনি এইভাবে করে লেচি কেটে নিচ্ছে, যে যতগুলো লেচি হবে সেটা আগে রেডি করে উনি পাশে রেখে নেয়, এরপরে পরোটাগুলো তৈরি করে। তো নার্গিস আপা কাজ করতে করতে আমি সেই পুরাতন কথাটা একটু বলে নেই। আপনি যদি আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটা ভিজিট করে থাকেন এবং আজকের এই ব্লগটা যদি আপনার কোথাও কোনো অংশ উপকারে আসে এবং কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তো রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন, আমার সাথে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে সাবস্ক্রিপশনের পরে, এতে করে নোটিফিকেশনে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন আপনি যখন তখন। তো এই যে নার্গিস আপা যে কাজটা করছে দেখেন, প্রথমবার যে রুটিটা উনি বেলে, উনি কিন্তু অতটা সুন্দর করে রুটিটাকে বেলে না, জাস্ট কোনো রকম বেলে মাঝখানে তেলটা দিয়ে উনি জাস্ট পরোটার ভাঁজগুলো দিয়ে প্লেটে করে রাখছেন। এভাবে করেই কিন্তু নার্গিস আপা এই যে পুরো সবগুলো পরোটা বানানোর জন্য উনি রেডি করে নিয়েছে। নার্গিস আপা এত ফাস্ট কাজ করে, মানে উনি কাজ করছে আর আমি ক্যামেরা ধরেও পারছি না, এরকম একটা অবস্থা হয়েছে। কারণ যখন হাফ প্লেটে তেল ঢালছিল আমি ক্যামেরাটা ধরবো কি তার আগেই দেখি ওনার তেলটা ঢালা হয়ে গেছে। তো উনি এসে খুব ঝটপট দ্রুত হাতে কাজ করে তারপরে কিন্তু চলে যান। আর এই যে এতগুলি পরোটা দেখছেন, এই পরোটাগুলো আমার বাসার জন্য ন্যূনতম হলেও কিন্তু 15 দিন যাবে। তো 15 দিনের পরোটা ওনার বানাতে মাত্র 40 মিনিট বা আধা ঘন্টা এরকম সময়টা লাগবে সব কিছু দিয়ে। আর দেখেন আমি কিন্তু কখনোই নার্গিস আপাকে একা ছেড়ে দিয়ে যে উনি কাজ করছে ওনার মতো করবে এভাবে ছেড়ে দিয়ে আমি চলে যাই না কোথাও, বা শুয়ে বসেও থাকি না। আপা আসলে আমি আর আপা একসাথেই মিলেমিশে কাজ করি। তো আমি পরোটা সংরক্ষণ করি যেভাবে আমার ডিপ ফ্রিজে, সেটা হচ্ছে যে নিচে একটা পলি পেপার দিই, মাঝখানে পরোটা দিই, উপরে আর একটা পলি পেপার দিই, আবার পরোটা দিই, আবার পলি পেপার দিই। তো এভাবে করেই কিন্তু আমি পরোটাগুলো বা রুটিগুলো বলেন, আমি এভাবে করেই একটা বক্সের ভিতরে রেখে তারপরে হচ্ছে যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো আর আমার পরোটাগুলো কিন্তু বেশ ফোলে। যারা আমার গত ব্লগ দেখেছেন বা গত আগের কিছু ব্লগে আমি শেয়ার করেছিলাম, তো ভালো লাগে। আর এভাবে দুধ আর চিনি এই খামিরের ভিতরে দেওয়ার অর্থ হচ্ছে যে এই ধরনের পরোটাটা এবং গরম পানিটা দিলে আপনার এই পরোটাটা এত বেশি সফট হবে, এটা আপনি শুধু খেয়ে ফেলতে পারবেন, কোনো কিছু লাগবে না আপনার কাছে। আর আমি যেহেতু বাচ্চাদের টিফিনে এই পরোটাগুলো দেই, সেক্ষেত্রে দেখা যায় যে একটা ডিম পাটিসাপটা পিঠার মতো ভেজে দিলে আর এই পরোটাগুলো তেল বা ঘি দিয়ে ভেজে দিলে আমার বাচ্চারা খুব সুন্দর করে টিফিনটা খেয়ে নিতে পারে। তো এইটা হচ্ছে একটা কারণ, দুধ আর হচ্ছে যে চিনি দেওয়ার কারণে পরোটার টেস্টটা অনেক বেশি ভালো আসে, আর গরম পানি ইউজ করার কারণে কিন্তু পরোটাটা খুব বেশি সফট হয়। তো কিছু এক্সট্রা পরোটাও ছিল, সেটা আমি প্লেটে রেখেছি আর এইভাবে ডিপে রেখেছি। বিদায় নিচ্ছি ব্লগ থেকে, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।